ভোরকে গিয়েও চঞ্চল কণ্ঠে শুধালো, কে আপনি? শীষ বাজান কেন? পথে আর জায়গা নাই? মানুষটা শিখার জিজ্ঞাসার গ্রাহ্য করল না। ভ্রুক্ষেপহীনভাবে শীষ বাজাতে বাজাতে যেদিক হতে আসলো আবার সেদিকে পা ঘুরিয়ে চলে গেল। শিখা সামনে কয়েক পা এগিয়ে গিয়ে থামলো। ঘাড় ফিরিয়ে দেখলো শূন্য মেঠো পথ। মানুষটি কোথাও নেই। একটা দোকান আছে মোড়ে, সম্ভবত সেই দোকানে ঢুকে পড়েছে। শিখা পায়ের গতি বাড়িয়ে দিল, হাঁটতে লাগলো আর মনে মনে গজগজ করে বলতে লাগলো, জীবনেও এই ব্যাটারে দেখছি বইলা মনে হয় না। কেমন মোটা একটা চাদর গায়ে দিয়া ভূত সাইজা রইছে। শীতের ঠেলায় কোন দিক থেকে আমদানি হয়েছে পরিযায়ী পাখির মতন, আল্লাহ জানে। এই বলে শিখা তার মিনিট পাঁচেকের পর সেই মানুষটি একই পথে হেঁটে এলো। পথের পাশে কিছু দেখতে পেয়ে পায়ের গতি মন্থর করলো। কারণ নিদারুণ অবহেলায় ছিন্নভিন্ন হওয়া ফুলের পাপড়িগুলোর দিকে চেয়ে রইল। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল নিমিষেই। লম্বা লম্বা কদম ফেলে চলে গেল সামনের দিকে। পরের দিন শেষ দুপুরে নুরি ব্যস্ততা শেষ করে মাত্রই বিছানায় পিঠ ঠেকালো। যে কোনো সময় মেয়ের জামা এসে পড়তে পারে, তাই নুরি এর মধ্যে ঘরদোর লেপে গোছগাছ করে রাখলো। সামনের রুমেও শিক্ষার রুমে নতুন চাদর বিছিয়ে রাখলো। এমন ক্ষণে উঠানে সিএনজি শব্দ শোনা গেল। পাশের ঘরের ছোট ছেলে মেয়েরা হইচই শুরু করে দিল। শিখাবুর জামাই আসছে, দুলাভাই আসছে বলে রাজ তাদেরকে নির্দেশ দিল, চিল্লালে হবে শালাশালেরা, ওগুলো সব ঘরে নিয়ে রাখো। তারা ঝিলিক মারা চোখে সিএনজির ভেতরে সরঞ্জামাদিগুলো দুই হাতে ভরে নিল। একে একে সবকিছু শিখাদের ঘরের পিছনে রুমে নিয়ে রাখলো। রাজের প্রাইভেট গাড়ি আছে, কিন্তু শিখাদের বাড়ির দিকের পথ ভালো না, তাই গাড়ি নিয়ে আসা সম্ভব হয় না। নুরির মাথায় কাপড় দিয়ে ব্যস্ত ভঙ্গিতে সামনের রুমের দিকে গেল। রাজঘরে পা রেখে শাশুড়ির পা ছুঁয়ে সালাম দিল। নুরি রাজের মাথায় হাত বুলিয়ে দিল মাতৃস্নেহে। রাজ চেয়ারে বসলো মার্জিতভাবে। নুরি জিজ্ঞাসা করলো, ঢাকা থেকে কবে আসছো? এত কিছু আনা লাগে? মানুষ কই আমার? আমি পরশু রাতে আসছি, বাড়ির সবাইকে দিবেন, আলো আপা শ্বশুরবাড়ি পাঠাবেন। হেসে বলল রাজ। নুরি তাদের বাড়ির সবার কুশলাদি জেনে নিল। রাজের থেকে বলল, ভাত খাইবা না রাজ? হাত মুখ ধুয়ে নাও। আম্মা, আমি বাড়ি থেকে খেয়ে বেরোলাম, কিছুই খাবো না এখন। যেহেতু রাতে থাকবো না, তাই এখনই চলে এলাম আপনাদের সাথে দেখা করার জন্য। শিখা স্কুলে আইসা পড়বো, তুমি এখানে জিরাও। আম্মা, আমি শিখার রুমে রেস্ট নেই, শিখা আসলে বলবেন না আমার কথা। আইসা যাও। ঠিক আছে বাবা। রাজ শিখার রুমে গিয়ে দরজা হালকা ভিড়িয়ে দিল ভিতর থেকে। পায়ের থেকে কালো সুজোড়া খুলে খাটের নিচে রাখলো, মোজা খুলে একপাশে রাখলো। টেবিলের উপর থেকে দেখে শুনে শিখার একটা খাতা নিল, কলম দিয়ে দু চার লাইন কিছু কথা লিখে নিল, আবার বন্ধ করে খাতা আগের জায়গায় রেখে দিল। বিছানার একপাশে গিয়ে এমনভাবে চেপে শুয়ে পড়ল যেন শিখার রুমে ভেতরে প্রবেশ করা ছাড়া তাকে না দেখতে পায়। শীত বলে গায়ের গরম জ্যাকেটটা না খুলে শুয়ে পড়ল। নুরি পা চালিয়ে ঘর থেকে বের হয়ে এলো। অন্যদিকের এক দরিদ্র যাকে ডেকে নিল তাকে কাজে হেল্প করার জন্যে। সে মশলা বাটতে বসে গেল রান্নাঘরে শিলনোড়া নিয়ে। নুরি ভাপা পিঠা বানানোর জন্যে আধাশের আতপ চাল ভিজিয়ে রাখলো। চাউল দিয়ে মুরগি একটা ধরে ফেললো। নারিকেল ভাঙতে বসে গেল দা নিয়ে রান্নাঘরের ভেতরেই। খেজুরের গুড় নারিকেল আগে কিনে রেখেছে ঘরে। শিখা স্কুল থেকে এলো। নিত্যদিনের মতোই সামনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করলো। তার রুমের দরজা অল্প চাপানো দেখে সে কিছু মনে করলো না, কারণ খালি রুমে দুই তিনটা মুরগি এসে উঠে যায়, বিছানার উপরে নোংরা করে ফেলে। তাই রোজ এমনই থাকে তার রুমের দরজা। শিখা দরজা মেলে নিল, সোজা কয়েক পা এগিয়ে টেবিলে তার বই খাতা গুলো রাখলো হাত থেকে। বিছানায় দৃষ্টি যেতেই সে, আম্মা গো ভূত! রাজ শিখাকে শান্ত সুরে বলল, শিক্ষা করছো কি? আমি রাজ, লোকে শুনলে কি বলবে? চোখ খোলো, অদ্ভুত মেয়ে তুমি। জামাইদের দেখে কি এমন ভয় পায়? রাজ হাত সরিয়ে নিল। শিখা পিটপিট করে রাজের দিকে তাকালো অনুক্ষণ। তার মন এবার বিশ্বাস করলো এ তার স্বামী রাজ। মুখ নামিয়ে নিল লজ্জায়। রাজ থেকে আলগা হয়ে বসলো চেয়ারে গিয়ে। তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, ভয় পেয়ে বুঝতে পারিনি, সরি। হঠাৎ ঝড়ো হাওয়ার ন্যায় শিখা নিজের রুমে রাজকে দেখেও তার স্পর্শ পেয়ে রীতিমতো কাঁপছে। রাজ দুটো বালিশের উপরে কনুই ঠেকিয়ে হেলান দিয়ে আছে। শিখার দিকে নিষ্পলক চেয়ে রইল, অতঃপর কণ্ঠে মধু ঢেলে বলল, শতবার মরতে চাই তোমার ওই ভ্রমরকাল আগে দুটির ভেড়ুতায়। শিখা নিরুত্তর রয়। চেয়ার থেকে উঠে দাঁড়ায়। এলোমেলো পায়ে রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়িয়ে দরজার কিনারায় যায়। হাতে টান পড়ল। শিখা ঘাড় হেলিয়ে চাইল না, ওভাবেই স্থির রইল। শুনতে পেল রাজের পুরু অথচ মোলায়েম কণ্ঠস্বর, আমার থেকে দূরে থাকতে চাও বাটারফ্লাই?
তাহলে 2 বছরকে দ্বিগুণ করে ফেলি। বাড়ুক দূরত্ব, না হোক ভালোবাসাবাসি। শিখার মুখে কোনো রাগ নেই। রাজের মুঠোবন্দি তার এক হাতের পাতা। শিখার শরীরের মৃদু কম্পন টের পাচ্ছে সে। রাজ শিখাকে নিজের সামনে এনে বসালো, বলল, এবার তো স্বাভাবিক হও। আমি আসতে তুমি খুশি হও না প্রজাপতি? শিখা ছোট্ট করে হুঁ বলল। হুঁতে কি বোঝালে? কিছু না, হাত মুখ ধুইমু, ক্ষুধা লাগছে, ভাত খামু। যাও, খেয়ে তাড়াতাড়ি আমার কাছে আসো, কথা আছে জরুরি। শাশুড়ি মার মুরগি রান্না করেছে আমার জন্য, ঘ্রাণ ভেসে আসছে। ঈষৎ হেসে বলল রাজ। শিখা রুম থেকে বেরিয়ে এলো, বুকে হাত দিয়ে দুম করে দম ছাড়ল স্বস্তির। হাত মুখ ধুয়ে রান্নাঘরে গেল। মিটসেপ থেকে প্লেটে ভাত তরকারি বেড়ে নিতে নিতে অনুযোগের সুরে বলল, আম্মা তুমি কি নিজের পেটের মাইয়ার চাইতে পরের ছেলের প্রতি টান বেশি? তুমি আমারে কইবা না উনি আইছে? জামাই যেখানে মুখ খুইল্লা কইল তোরে কইতে না, সেখানে আমি কেমনে কই? পাশের পিড়িতে বসে নারকেল কুড়িয়ে নিচ্ছে শিখার এক চাচি। সে বলে উঠল, এত কথা কস না মাইয়া, কোন পূর্ণিমার জন্যই এমন ভালো স্বামীর কপালে জুটছে, এর শুকরিয়া আদায় কর। শিখা পিড়ি টেনে নিয়ে একপাশে বসে ভাত খেয়ে নিল। হাত ধুয়ে মাকে জিজ্ঞাসা করলো, আম্মা তোমারে কোনো কাম আগুন দেওয়া লাগবো? লাগবো না, আমারে তোর চাচি কাম আগায়া দিতেছে। তুই জামাইয়ের কাছে যা, গল্প কর। তারা যে আমার 2 বছরের শর্ত মাইনা নিছে, এটাই তো বহুত। বিয়া কইরা কোন পোলা এমন বউ ছাড়া থাকে? জামাই কোন চা পছন্দ করে জিগায়া বইল্লা যা আমারে। আচ্ছা জিগালই। রাজ শিখার পৌরনীতি বইটা নেড়ে চেড়ে দেখছে। শিখার রুমের দরজায় পা রাখলো। রাজ বই বন্ধ করে রেখে দিল। শিখা বলল, কোন চা পছন্দ করেন? আম্মা কইল জিগাইতে। তুমি চাই নামগুলো বলো, তবেই না বলতে পারবো। ঠোঁটের কোণে দুষ্টু হাসি ঝুলিয়ে বলল রাজ। আদা চা, লেবু চা, লং চা, মশলা চা, রং চা। আর আর আমি জানি না। শিখার অধর কোণে গাঢ় লজ্জা ভর করলো। মনে মনে বলল, ইস রে, মনে হয় আমি বুঝি না। দুধ চায়ের নাম শুনতে চান আমার মুখ থেকে, গুন্ডা পুরুষ। তুমি যেহেতু আর কোনো চায়ের নাম জানো না, তাহলে সেই চা আমি খেতে চাই না। যতগুলো নাম বলেছ সবগুলো দিয়ে বেশি করে মশলা চা খাবো। শীতের পরিবেশে এটাই চাই। শিখা মাকে গিয়ে জানিয়ে আসলো চায়ের কথা। ফিরে এসে রুমের দরজায় দাঁড়ালে রাজ ডাক দিল, ভেতরে আসো প্রজাপতি। ভয়ের কোনো কিছু করবো না, তোমাকে ঘনিষ্ঠভাবে ছুবেও না, প্রমিস। তাতে সমস্যা আমারই বেশি। শিখা ভেতরে গিয়ে চেয়ারে বসে। রাজ দরজা চাপিয়ে দিল হাত দিয়ে ঠেলে। ভারী কি গলায় বলল, টেস্টের রেজাল্ট দিয়েছে? অল সাবজেক্টে পাস আসছে। ভেরি গুড। কেবল পাস করলেই হবে না, পসিবল অনুযায়ী বেটার রেজাল্ট করতে হবে। আমি চাই তোমার সব রকমের কোয়ালিফিকেশন আমাকে ছাড়িয়ে যাক ইন ফিউচারে। শিখা অনুগত ছাত্রীর মতো অবনত মস্তকে বসে আছে। রাজ আবারও বলল, আচ্ছা শিখা, আমাদের বিয়ের কথাবার্তা চলছে। আমি চাই বিয়ের তারিখটা তোমার ফাইনাল পরীক্ষার পরে ফেলতে, যেন তুমি যেতে পারো। কি বলো? আমি যাবো বিয়ার খাউন খাইতে, আমার ভাল লাগে। আনন্দ ফুর্তি করতেও মজা লাগে। কিন্তু আপনাকে ঘরে নাকি আম্মার কথাই চলে, তাইলে আপনার কথা রাখবো? চোখ নামিয়ে মায়া মায়া কণ্ঠে জানালো শিখা। শিখার স্বতঃস্ফূর্ত সরল স্বীকারোক্তিতে রাজ সন্তুষ্ট হয়। বলল, তুমি চাঞ্চল্য কিন্তু ভীরু ও লাজুক, মুগ্ধতা খুঁজে পাই তোমার সব কিছুতে। শিখা মনে মনে রাজের কথায় তাল মিলিয়ে বলল, আপনিও চঞ্চল কিন্তু সাহসী ও নির্লজ্জ, তবুও ভালো লাগে আপনার সবকিছু। রাজ বলল, তা অবশ্য সত্যি। তাই বলে আমার কথা গুরুত্ব পাব না সেটাও না। বাবাকে দিয়ে সেটা আমি ম্যানেজ করে নেব। আমার একমাত্র আদরের ছোট বোনের বিয়েতে আমার একমাত্র আদরের পিচ্ছি বউ থাকবে না, তা হয় না। শিখা মিটিমিটি হাসছে। আচ্ছা, চিঠিতে যে দাদা বলেছি, উত্তর কি হবে? শিখার মনে পড়তে দেরি হলো না। রাজের চিঠির প্রতিটা লাইন তার মুখস্থ পাঠ্য বইয়ের পড়ার মতো। সে বলল, আপনার সেই বাধার জবাব হলো স্বপ্ন। ও গ্রেট, ওয়ান্ডারফুল, কারেক্ট হয়েছে মাই বাটারফ্লাই। দরজা থেকে শিখার ডাক পড়ল, শিখাবো, নাস্তা লাও, ধরো চাচি পাঠাইছে। বল্টু খাড়া বলে শিখা উঠে গিয়ে দরজা মেলে ধরল। বল্টুর হাত থেকে নাস্তা ট্রে নিয়ে নিল। বল্টু চলে গেল। শিখা খাটের সামনে একটা চেয়ার রেখে তার উপর নাস্তার ট্রেখানি রাখলো। রাজকে বলল, নাস্তা নেন। ভাপা পিঠা এখন আম্মা বানাইছে, আমার খুব পছন্দ এই পিঠা। আর ডিমের কেক আর পান্তুয়া কাইল বানাইছে, চা পরে আনতাছে। রাজ আয়েশ করে ধোয়া ওঠা ভাপা পিঠা খেলো। শিখাকে মুখে তুলে খাইয়ে দিল।
শিখা ইতস্তত বোধ করলেও খেতে হলো রাজের হাতে। রাজ বলল, কেউ কাউকে মুখে তুলে খাইয়ে দিলে তাকে ওইভাবে খাইয়ে দিতে হয়। শিখা নিরুপায় হয়ে রাজকেও একটু খাইয়ে দিল। শিখা গিয়ে চা এনে দিল রাজকে, নিজেও খেলো। রাজ শিখাকে অনুরোধের ভঙ্গিতে বলল, শিখার রাতে আমরা দুজন তোমার রুমে ডিনার করব। আমাকে একটু তোমার হাতে খাইয়ে দিও, কেমন? আচ্ছা, অন্যের হাতে খাইতে কি শান্তি? আমি কারো হাতে খাইতে পারি না, নিজের হাতেই বেস্ট আমার কাছে। তোমার হাত বেস্ট বলেই তো আমি তোমার হাতে খাইতে চাই। আনন্দের ক্ষণগুলো বিদ্যুৎ বেগে ছুটে যায়। গল্প কথায় কখন যে রাত হয়ে গেল বুঝতে পারল না রাজ। নুরি রাতের খাবার সব সাজিয়ে দিল ট্রেতে। শিখা ট্রেখানা নিজের রুমে টেবিলে নিয়ে রাখলো, গ্লাসে পানি ঢেলে নিল। চেয়ারে আয়সা বসেন, হাত ধুইয়া নেন। তোমার হাতে খাবো। হাত ধোয়া লাগবে না। তুমি কখন খাবে? আমার পেট ভরা, পরে খামুনি, আপনি খান। রাজ উঠে দাঁড়িয়ে একটু গা ঝেড়ে নিল, চেয়ারে গিয়ে বসলো। শিখা তাকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে। ঘরের পালা মুরগি ভুনা, রুই মাছ ভাজা, টমেটো দিয়ে মসুরির ডাল রান্না, হাতে মাখা মাছের ভর্তা। খাওয়া শেষে রাজ শিখার 5 আঙ্গুলের খাবারগুলো চুষে চেটেপুটে খেয়ে নিল। শিখার নাকের ডগা রক্তিম হয়ে উঠল তীব্র সংকোচে। যাওয়ার সময় রাজ শিখাকে বেশ পরিমাণ টাকা হাতে দিল খরচের জন্যে। শিখাকে নিজের সামনে দুবাহু ধরে সোজা দাঁড় করালো। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে শিখার কপালে মাঝ বরাবর একটা গাঢ় চুম্বন করলো। শিখা কিছুই বলছে না, স্থির হয়ে আছে। রাজ শিখার চিবুক ধরিয়ে ধরা গলায় বলল, চলে যাচ্ছি প্রজাপতি, নিজের খেয়াল রেখো। শিখা নেত্রপল্লব উল্টিয়ে রাজের মুখ পানে নিমেষ চাইল। দেখলো রাজের চোখ দুটো ছলছল। শিখা অবাক হলো, কিন্তু প্রশ্ন করার সুযোগ পেল না। রাজ রুম হতে প্রস্থান নিল। সামনের রুমে গিয়ে চোখ নামিয়ে নুরিকে সালাম দিয়ে বেরিয়ে গেল। শিখা ও নুরি টর্চ লাইট জ্বালিয়ে রাজকে এগিয়ে দিল বাড়ির ভেতরের পুরো পথখানি। রাজ বাজারের দিকে হেঁটে চলে গেল, গিয়ে সিএনজি বা রিক্সা নিবে। শিখার দিকে আবারও মাথা ঘুরিয়ে চাইল। রাজ তাদের দৃষ্টির আড়াল হয়ে গেলে মা মেয়ে বাড়ি ফিরে এলো। শিখা মাকে বলল, আম্মা, ওনার চোখ ভেজা ছিল আমার থেকে বিদায় নেওয়ার সময়। এমন হয় মেয়েগো, আমি তো স্বাভাবিক, কিন্তু ওনার কি হইল? বেকুব মাইয়া, হয়তো নরম দিল ছেলেটার, বউরে ছাইরা যাইতেছে তাই। না আম্মা, এই চাহনি আর অশ্রুর পেছনে যেন কিছু একটা ছিল। পড়াশোনা কইরা পণ্ডিত হইতাছ কিছুই না, তোর লাইগাই পরের বার আইলে তুই জিগাইস, আমার কথা মিলেনি দেহিস। শিখার কথাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বলল নুরি। সেই নিশীতে বিছানায় শুয়ে শুয়ে রাজের স্পর্শগুলো অনুভব করতে করতে শিখার সুখস্বপ্নের কল্পরাজ্যে হারিয়ে যায়। তারপর এক সকালে সুযোগ করে নুরি বাজারে যায়। বড় দুটো সুই ও মোটা সুতা কিনে আনে। ঘরের দরজা বন্ধ করে দেয়। দুটো চটের বড় বস্তা বের করে নেয়। একটা নিচের অংশ সমান করে বটি দিয়ে কেটে নেয়। বাকি বস্তার মুখের সঙ্গে আটকিয়ে ভেতরে ফাঁকা রেখে চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে মজবুত করে ডাবল সেলাই দিয়ে নেয়, রেখে দেয় লুকিয়ে। শিখার কোচিং শেষ হয়ে গেলে তার সামনে এসব করা যাবে না, তাই প্রস্তুতিতে দেরি করল না সে। উপরে হাসি খুশি চললেও ভিতরে চলছে তার দুঃখের নদী। কেউ না জানুক, সে তো জানে তার প্রাণের স্বামী মকবুল তার সম্ভ্রম রক্ষা করতে গিয়ে প্রাণ হারালো। আজ যখন সেই সুযোগ তার হাতে এসেছে, সে কাউকে ছাড়বে না, স্বামী হত্যার বদলা নিবে। এদিকে খায়রুল তালুকদার আবার বাদশাদের বাড়িতে যায়, দেখে জুলফা নেই, ঘর তালাবন্দি। প্রবল আক্রোশ এসে ফিরে আসে, তার সন্দেহ ঘনীভূত হলো। বাদশা কি তাকে সন্দেহ করেছে কোনো কারণে? সেই কি জুলফাকে অন্যত্র সরিয়ে দিল? না, তাহলে তো বাদশাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলতে হবে, সাথে আরেকজনও, নুরি। এই দুজন মানুষ যতক্ষণ পৃথিবীতে বেঁচে আছে ততক্ষণ তালুকদারের প্রাণ সংশয়। সামান্য দুইজন অতি সস্তা মানুষের জন্য ছোট্ট তালুকদারের প্রাণে ভীতির সঞ্চার হয় সময় অসময়। এ হতে পারে না, কিছুতেই না। এক বিকালে নুরির ঘরে চেনা দুজন পুরুষ আসলো, একজন গ্রামের চৌকিদার, আরেকজন মেম্বার ফজল মিয়া। কেমন আছো আলোর মা? সৌহার্দ্যপূর্ণ কণ্ঠে জানতে চাইল মেম্বার। হ, ভালো আছি। আপনারা হঠাৎ আমার ঘরে কি মনে কইরা? চৌকিদার পান খাওয়া ঠোঁটে বলল, আমরা দুইটা উত্তম ও গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আইছি তোমার কাছে। রাখা না রাখা তোমার বিষয়, জোরের কিছু নাই, রাখলে তোমার জন্য ভালো, গ্রামে তোমার ইজ্জত বাড়াইয়া চাইব। নুরির কিছুই বোধগম্য হচ্ছে না, বিস্ময় ভরা চোখে তাদের দুজনের দিকে চেয়ে রইল। সন্দেহাতীত কণ্ঠে বলল, খুইল্লা কন যা কইবেন। মেম্বার ফজলে মিয়া চুপচাপ ভদ্রবেশে বসে আছে। চৌকিদার তার দরাজ কণ্ঠকে যথাসম্ভব নরম করে নিল, বলল, সামনে তো ইলেকশন আইতাছে, মুখবুলেরে গ্রামের সকলেই ভালো জানতো, তোমারেও সবাই ভালো জানে। সেই যৌবন বয়সের সাত আহ্লাদ বিসর্জন দিয়া দুইটা ছোট ছোট মাইয়া নিয়া স্বামীর ভিটায় পইড়া ছিলা।
অনেক অভাব করছো, সংগ্রাম করছো, কিন্তু কেউ তোমার চরিত্রে কোনো ত্রুটি বাহির করতে পারে নাই। বরং একা হাতে লড়াই কইরা টিকা আছিলা স্বামীর ভিটায়। এইটা প্রশংসার কথা। মেম্বার সাহেব চান তুমি ইলেকশনে মেম্বার প্রার্থী হইয়া খাড়াও। কেমনে কি কইতে হইব তা মেম্বার সাহেব তোমার এই দিক নির্দেশনা দিয়া দিব। নুরি বলল, প্রস্তাব মন্দ নয়। আমার মেয়েরা বড় এখন, বিবাহিত। আমি তাদের সঙ্গেও আরও 2 জামাইয়ের লগে আলাপ করে জানামো বাকি প্রস্তাব। তোমার তো কোনো ছেলেপুলে নেই, মাইয়ারা চইলা গেছে পরের ঘরে, তুমি এখন সিঙ্গেল, বয়সও তো তোমার বেশি না, অকালে সঙ্গী হারাইলা। তাই আমরা চাই তোমার একজন ভরসার সঙ্গী হোক, মানে তুমি চাইলে একটা বিয়া করতে পারো। নুরি ভ্রুকুটি করে চাইল, চৌকিদারের দিকে হৈ হৈ করে উঠল না। জিজ্ঞাসা করলো ধীর গলায়, আমারে এই মাঝ বয়সে কে বিয়ে করতে আইব? ওই যে আমাগো বিপত্তিনক মেম্বার সাহেব তোমারে পছন্দ করেছে বিবি হিসেবে। তুমি মেম্বারের পদে খাড়াইলে সে খাড়াইব না, তোমারে মেম্বার বানাইয়া দিব। আর এমনিতেও তোমার ইজ্জত আগের থেইকা বাড়াইয়া গেছে, কারণ তুমি উজানপুর গ্রামের তালুকদার পরিবারের বেআইন। নুরি কিছু একটা চিন্তা করে নেয় গোপনে, মেম্বারের দিকে চায় না, অন্যদিকে দৃষ্টি রেখে জবাব দেয় সরল কণ্ঠে, আপনাকে 2 প্রস্তাব আমি মন দিয়া শুনছি। সময় সুযোগ কইরা আমার মেয়ে ও জামাইগো লগে আলাপ কইরা জানামো। ধরেন তারা তো বর্তমানে আমার গার্ডিয়ান, আমি একলা তো আর আমার জীবনের সিদ্ধান্ত নিতে পারি না এখন, তাই না? ফজল মেম্বার প্রসন্ন চোখে নুরির দিকে চায়, বলে, নুরি, তোমার ঘরে কিছু সদাই পাতি লাগবো? না, আমার ছোট মেয়ের জামাই বাজার কইরা দিয়া গেছে। তুমি ভাই বা যাওই, টাকা পয়সা বড় কথা নয় নুরি। মেম্বার হইয়া একটা মর্যাদা জীবন পাইলে তোমার দিনগুলো আরো আনন্দে কাটবো। নুরি নিরুত্তর। তারা দুজন চলে যায়। নুরি খালি ঘরে আওয়াজ করে বলে, চেতলে হয় না সব সময়। মেম্বারের লগে ভাজে চলতে হইব। আমার সেই কাম শাস্যকরণ পর্যন্ত। আমার মাইয়ার মেট্রিক পরীক্ষাও শেষ হইয়া যাইব এই ভিতরে। ভোটাভুটি তো তারপরে বহুত সময় আছে। বিয়ার স্বাদ থাকলে সেই অল্প বয়সেই বইতে পারতাম। সঙ্গী ছাড়া যৌবনকাল কাটাইতে পারলে বর্তমানকালও পারমু। আমার সুখ দুঃখের সঙ্গী আমার 2 মাইয়াই। তারাই মায়ের চিরদিন দেখাশোনা করব। আমার সেই আত্মবিশ্বাস আছে তাদের উপরে। সেইভাবে শিক্ষা দীক্ষা দিয়েই 2 মাইয়ারে বড় করছি। রাজ 2 দিন থেকে শহরে চলে গিয়েছে। আদুরির বিয়ের সময় বেশি দিন থাকবে। তখন শিখাকেও দেখতে পাবে দিবানিশি। তাদের ঘরের পরিবেশ বিষণ্ণ। সুফিয়ার মন খারাপ। ভাই খুন হলো, বড় ছেলে খুন হলো, ছোট ছেলে তার পছন্দের মেয়েকে বিয়ে করলো না, এসব ভেবে। রানীরও মন খারাপ। বিধবা হলো, খালেদকে নিজের করে পাবে কিনা, তালুকদার বংশের সন্তান সে গর্ভে ধারণ করতে পারবে কিনা, এসব ভেবে। আদুরিও ভালো নেই, শোয়েবকে পাবে না, অন্য পুরুষের ঘর কিভাবে করবে সে, এসব ভেবে। আমেনার মন খারাপ। একটা কন্যা সন্তানের অভাব তার ঘুচল না। স্বামী থেকেও নায়ের মতো একমাত্র ছেলেকে বিয়ে করাতে পারছে না। ছোট তালুকদারের মন খারাপ, 2 জন মানুষকে হত্যা করতে পারছে না বলে। বাদশার মন খারাপ, নিজের জন্ম পরিচয় নেই বলে। শিখা তার ইংরেজি নোট খাতাটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বসলো। তখনই তার নজরে পড়ল 2 ভাগ করে কিছু লেখা। দেখলো রাজের হাতের লেখা। শিখা বিষম খেলো। আবিষ্ট হয়ে নিবিষ্ট চিত্তে বারবার পড়ল তার মন ভরা অবধি। তোমার সৌন্দর্য লজ্জা পেয়ে মেঘের আলে চাঁদ লুকায়। তুমি স্রষ্টার নিখাত সৃষ্টি, তুমি আমার সোনালী ভর, তুমি আমার বেঁচে থাকার প্রতিটি নিঃশ্বাস, তুমি আমার আজন্ম স্বাদ। শিখা আনন্দে আত্মহারা। লেখাগুলোর পৃষ্ঠাকে বুকের মাঝে চেপে ধরলো। ঠোঁট উল্টে আহ্লাদি স্বরে বলল, আইসে আমার কবি, আমার নায়ক গো, একেবারে সিনেমার নায়কদের মতো। যেমন মুখের ভাষা তেমন তার কলমের ভাষা। দেখতেও কি বাবু সাহেবের মতো লাগে। বুঝি না, শহরের বাবু শহরের মডার্ন মেয়েগুর বিয়া না কইরা গ্রামে আমারে কেন বিয়া করলো? তাইলে তো এত নিয়ম মানতে হইতো না। তার কাছেই তারে রাখতে পারতো, যার বুকে এত উথাল পাথাল প্রেম। তার দরকার বউয়ের পকেটের। এরপরে যখন ফ্রি হবো ওনার সাথে এই কথা জিগাইমু, দেখি জবাব দেয় আমায় নায়কবাবু। দেখি কি জবাব দেয় আমায় নায়কবাবু। একদিন ভর দুপুরে বাদশা ফুলবানুর সঙ্গে দেখা করে জংলার ধারে। আজ সে ফুল বলে সম্বোধন করলো তাকে। বলল, তোমার বানু শব্দটা কয়টা ফালাই আয়াস থাইকা তুমি শুধু ফুল। বাদশার প্রেমিকা বউ কোনো বানু টানু না, শুধুই ফুল। ফুল লাজরঙা বদনে খিলখিল করে হেসে উঠে। বাগিচার মাঝে শীতের অলস দুপুরে নির্জনতায় সেই হাসি অশরীরী আত্মার মতো আওয়াজ তোলে।
বাদশা ফুলের মুখের দিকে অপলক চেয়ে থাকে। ফুল বাদশা চুল ধরে নেড়েচেড়ে বলে, অমন কইরা কি দেখেন? আমার কি রূপ টপ টপাইয়া পড়ে বৃষ্টির মতো? পরে উপচাইয়া পড়ে। কবে যে তোরে আমার বউ বানামু, কবে যে আমার ঘরে তুলম, তখন তো এদের কাম ছাইরা দিমু। দরকার হইলে তোরে নিয়া দেশরন্তি হমু, তবু এইবারের দাসীগিরি করতে দিব না তোরে আর। ঘর আছে নি আপনার? এদের কাম ছাড়লে দুইজনে খামু কি? চলবো কেমনে বাদশা ভাই? বাদশা ফুলের মাথাকে নিজের কাঁধে এনে রাখে, পিঠের উপর ভালোবাসার পরশ বুলাতে বুলাতে বলে, কামের সব লাইন ঘাট করতেছি। আমি তোরে আর মায়েরে নিয়ে শহরে চলে যাব। নদীর ওপারে কেরানীগঞ্জ খোলামুড়ায় অল্প দামে টিনের ঘর ভাড়া পাওয়া যায়, সেই দিকে বাসা নিব। বুড়িগঙ্গা নদী নৌকা কইরা পার হমু রোজ। কামের জন্য এপার থেকে ওপারে ঢাকায় যাওয়া লাগবো। শহরে কামাই ভালো। তোরে বুকে জড়াইয়া নিয়ে অন্ধকার সিটে বৈশা রঙিন সিনেমা দেখার আমার খুব ইচ্ছা। ফুল উদাস হয়ে যায় বাদশার কথা শুনে। গোপনে রঙিন সুতার স্বপ্ন বনে বাদশা ফের বলে ওঠে, তুই আমারে আর বাদশা ভাই বলবা না, কেবল আপনি বইলা কথা বলবা। তাগো সামনে একাধবার বইল ভাই, নইলে তারা ধরে ফালাইপো। তাদের পুরো ঘটনার ছোটখাটো একটা রাষ্ট্র, একজনের পিছনে আর একজনের রাজনীতির চাল চালে। আচ্ছা বাদশা ভাই, কমু না, মনে থাকবো। ওই দেখো, এখনো কইল বাদশা ভাই। থুকু, ঠিক কইরা ফেলমু। পরশু থাইকা শীতের মেলা সরো, 3 দিন চলবো মেলা। তোমারে দ্বিতীয় দিন নিয়ে যাবো রিস্কাই কইরা। কেমনে যাবো বাদশা ভাই? যাওন যাইবো? যাইবো, আমি ম্যানেজ করুম, সেটা নিয়ে তোমার ভাবা লাগবো না। ভাই বলে স্টপ করো ফুল। বাগিচার কাজ শেষ করে বাদশা ও ফুল দুজনেই আলাদা হয়ে যায়। ভিন্ন পথে ভিন্ন সময়ে দুজন বাড়ির অন্দরে প্রবেশ করে। বাদশা ফুলকে মেলায় নিয়ে যায়, কারো অগোচরে নয়, সবার সামনে প্রকাশ্যে। সুফিয়া বিবি ঘরের সবার উদ্দেশ্যে বলে, ফুলবানু মায়াটার কেউ নাই, এতিম মায়া সোহাগ সবার মনেই থাকে। গত বছরও নাকি আমাকে আন্দারমানিক ক্ষেতের দরকার যাইতে চাইছিল, এবারও কইল মতির মায়ের কাছে। পরে আমি বাদশারে ডাইকা কইলাম, ফুলবানুর মেলা থেকে ঘুরায় আন, বরকত গেলে তারেও নিয়ে যা। সে বাদশারে ভাই কয়, বাদশাও মায়াটারে বোনের মতো জানে। সুফিয়ার কথার উপরে আর কেউ কোনো উচ্চবাচ্য করল না। বাদশা তার ফুলকে যা যা কিনতে চায় কিনে দেয়। আলতা, লিপস্টিক, লাল চুড়ি, ফিতা, কানের দুল, কাঠের ছোট্ট একটা পালকি। সেখানে বউ বসে নাইওর যাচ্ছে বাবার বাড়ি। সেই পালকি কিনতে পেরে ফুলের আর খুশি ধরে না। আরেকটা খেলনা কিনলো সে, কাঠের দুজন জামাই বউ। বউ শাড়ি পরা, জামাইয়ের পাঞ্জাবি পাজামা পরা, মাথায় টুপি। ফুলকে বাদশা নাগরদোলায় চড়ায়, চরকিতে উঠায়। একজন পাগড়িওয়ালা পুরুষ জোকার সেজে নাচ দেখাচ্ছে। মেলায় আসা ছোট ছোট ছেলেমেয়েরা চারিপাশ থেকে তাকে ঘিরে আছে। মাঝে মাঝে তারা উৎসুক চোখে হাততালি দিয়ে উঠছে। বাদশা ফুলকে আঙ্গুর ভাজা, গরম গরম জিলাপি খাওয়ায়, নিজেও খায়। ফুল উৎফুল্ল স্বরে বলে ওঠে, ওইটা কি? আমি খামু। ওইটা মজার খানা, আসো। মেলায় প্রচুর ভিড়, লোকে লোকারণ্য, ঢাকঢোলের শব্দ, নানা রকমের বাঁশির ফ্যাফু শব্দে কাছের কথাও শুনতে অসুবিধা। ফুল হারিয়ে যাওয়ার ভয়ে বাদশার এক হাত পেঁচিয়ে শক্ত করে ধরে রাখে। বাদশা তাকে নিয়ে যায় মজার খানা বিক্রেতার কাছে। 2 টাকার মজার খানা কাগজে করে ফুলের হাতের তালুতে নিয়ে নেয়। ফুল 3 আঙ্গুলের চিমটির সাহায্যে মজার খানা তুলে দিচ্ছে বাদশার মুখে, নিজেও মুখে তুলে খাচ্ছে। মজার খানা ফুলের কাছে ভীষণ স্বাদ লাগলো। সে ভালো করে চেটেপুটে খাওয়ার জন্য বাকিগুলো কাগজ থেকে নিজের হাতের তালুতে ঢেলে নিল। একদম শেষেরগুলো বাদশার ঠোঁটের কাছে নিয়ে বলল, শ্বাস তো আমার হাতে থাইকা খাইবেন। বাদশা ফুলের হাতকে নিজের এক হাত দিয়ে তুলে ধরে, জিভ দিয়ে ফুলের হাতের তালু হতে বাকি মজার খানাগুলো চেটে চেটে খেয়ে নেয়। ফুল অন্যরকম আবেশে শিওরে ওঠে। জমজমাট মেলা শোরগোলের মাঝে বাদশা ও ফুলের এই রোমান্স সবার অলক্ষ্যেই ঘটে গেল। সন্ধ্যায় হুড নামানো রিকশায় বাদশা ফুলকে নিয়ে উঠে বসলো। পিঠের উপর হাত দিয়ে বসলো যেন এবড়ো থেবড়ো পথে রিকশার ঝাঁকুনি খেলে তার ফুল না পড়ে যায়। দুজনে বাড়ি চলে এলো, কোনো সমস্যাই হলো না। ফুল রান্নাঘরে চৌকিতে মেলে মতির মাকে দেখালো সবকিছু। ঘরে সবার জন্যে বাদশা জিলাপি কিনে আনলো। মতির মা মুখ টিপে হাসে, বলে, হইছে ফুল, যত্ন কইরা রাইখা দে, এমন বাচ্চা আর পাইবি না। তারপর একদিন দুপক্ষের পারিবারিক উপস্থিতিতে আদুরির বিয়ের দিন ধার্য করা হয়। সময়টা যখন পড়েছে তখন শিখার পরীক্ষা শেষ হয়ে যাবে, প্র্যাকটিক্যাল সহ। আদুরি কান্নায় ভেঙে পড়ে।
লুকিয়ে শোয়েবের সঙ্গে দেখা করে বাগান পেরিয়ে সেই জংলার ভিতরে যথাসম্ভব দুজন দুজনের ঘনিষ্ঠ হয়। এভাবে দুজনের খানিক মিলন গভীর বিরহের সঞ্চার করে। উপলব্ধি করতে পেরেও দুজন দেখা না করে থাকতে পারে না। সময় সুযোগ মিললেই দেখা করে। বেলা বয়ে গেল, সময় গড়ালো সময়ের নিয়মে। রুক্ষ শীত বিদায় নিল। প্রকৃতিতে পাতাঝরা বসন্ত এলো তার নব উল্লাস নিয়ে। কারণ পাতাঝরা খেলা শেষেই তার শাখায় শাখায় গজে উঠবে নব পত্রপল্লবের রূপমাধুরী। শিখার এসএসসি পরীক্ষা শুরু হলো। এই ভিতরে সেও রাজ দুজনে পত্র বিনিময় হতে নিজেদের বিচ্ছিন্ন রেখেছে। মেম্বার নিজেই একদিন এলো নুরির কাছে তার প্রস্তাবের কী হাল হকিকত জানার জন্যে। নুরি বলল তার মেয়ের পরীক্ষা শেষ হোক, তারপর জানাবে। বাদশা নুরির কাছে আসে, জিজ্ঞাসা করে, খালাম্মা, আদরি আবার বিয়ার পরে না আপনার কাজে সারাবেন কোন? কারণ আমার একটা হিসাব আছে। আদরের বিয়া শেষ হোক, তখন শিখা সেই বাড়িতেই থাকবো। আমার বাইর হইতে অসুবিধা হইব না, তার আগে ঠিক হইব না কাজটা করা। আচ্ছা, প্রস্তুতি পুরাই নিয়ে রাখেন। বলেই বাদশা চলে যায়। এদিকে ছোট তালুকদার নুরি ও বাদশাকে মারার সকল প্রস্তুতি সম্পন্ন করে ফেলে। আস্তানাও রেডি। তাকে সহযোগিতা করে তার দুজন ব্যক্তিগত গোপন রক্ষী। আর মাত্র 1 সপ্তাহ বাকি আদুরির বিয়ের। এমন এক সকালে তার শরীর গোলাতে লাগলো। দৌড়ে গিয়ে উঠানের এক পাশ এসে হড়বড় করে বমি করে দিল। বরকত সবাইকে ডাক দিল। ঘরের জানালা দিয়ে সে দৃশ্য দেখে রানী ফিচেল হেসে উঠল। অন্যদের সঙ্গে সেও বের হয়ে গেল ঘরের পিছনের প্রাঙ্গণে। মতির মা আদুরির মাথা টিপে ধরল। বরকত পানি এগিয়ে দিল ঘটিতে করে। ববি শেষে আদুরিকে ধরে নিয়ে ঘরের সিঁড়িতে বসালো। সুফিয়া বিবি অস্থির হয়ে উঠলেন। ব্যাকুল স্বরে, 2 দিন বাদে মাইয়ার বিয়া, আচম্বিতে এমন বমি ছুটল কেন? ওই ফুলবানু, বয়াম থেকে জলপাইয়ের আচার আইনা দে, মুখে লাড়ু। পাশ থেকে সেজে বউ ডলি বিষম খাওয়া কণ্ঠে বলল, কাল মনে হয় উল্টাপাল্টা কিছু গিলছে আপায়। সেটাই হইব, নইলে শীতকালে কেউ বমি করে, গরমে সেজন হইলে এক কথা আসিল, বলল মেজ বউ সুমনা। সুফিয়া চাত করে উঠল। যাও তো, 2টা আমার চোখের সামনে থেকে কাটা খায়া নুনের ছিটা মারতে আসো। শীতে কেউ বমি করে না, খালি গরমেই গা গুলায়, বমি ঢালে। সুমনা ও ডলি ঠোঁট ভেঙচি চলে গেল। আদুরি বিপুল উৎকণ্ঠা নিয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। রানী অবধের ভাব ধরে শাশুড়ির পাশে বসে রইল। ভাবখানা এমন যে ভাজা মাছটি উল্টে খেতে জানে না। জগতের সব সরলমনা নারীদের মধ্যে সে অন্যতম, না হলেও দ্বিতীয় কিংবা তৃতীয়ত হবে। ফাতপাতা শিকারী রানী সুযোগের অপেক্ষায়। ব্যস্ত দুপুরে সবাই ঘরের বাইরে এদিক সেদিক রইল। কেউ গেল পুকুর ঘাটে গোসল করার জন্য। পুরো ঘর খালি। রানী চুপি চুপি আদুরির রুমে গেল। আদুরি, কি রে, পেট তো বাজাইলি রে, এবার বাজবি কেমনে? নাগরে কইলি না কেন পিলাই না দিত? আদুরি করুণ চাহনি নিক্ষেপ করলো বড় ভাবির দিকে। ক্ষীণস্বরে বলল, ভাবি, দুইজনরে একান্তে পাইয়া ধৈর্য ধরে রাখতে পারি নাই। হ্যারে কইল 1 রাতের কাজে কিছুই হইব না। আর ভাবি, তুমি হইলা বিধবা, ভাইয়া থাকতেও পিল খাইতা, তোমার তো এমনিতেও বাচ্চা হতো না, নয়তো আমার কাছ থেকে চাইয়া নিতা। এখন কি করুম ভাবি? আবারও বলে ওঠে আদুরি। ভাবি, আরেকটা বিষয় আছে একটু, আমি সোয়াইবরে ছাড়া থাকতে পারুম না, তাই একবার হইলেও ভাবছি কিছু একটা হোক, তাহলে আব্বা নিরুপায় হইয়া সোয়াইবের সাথে বিয়া দিব আমাকে, বুঝলা? এইটা তোর একেবারে ভুল ধারণা। আসল কেচ্ছা জানতে পারলে তোর বাপ চাচায় শুয়েবের গলা কাটব, তোরেও টুকরা করব, তবু তারা তাগর নিয়ম ভাঙব না। তার চাইতে তুই অন্যের ঘরের ঘরুণী হইলে মাঝে সাজেও তোর সুহেবরে দেখতে পারবি। কোনটা ভালো ভাইবা দেখ। আদুরি কেঁদে ফেলে। ভাবি, তাহলে এখন উপায়? বমি কি আর অফ করা যাইব না? 7 দিন পর বিয়া, বমি বন্ধ করার উপায় নাই। বিয়ার পর বমি করা আর তোরে দেখলেও মুরব্বীরা বুঝা যাইব। গাইনি ডাক্তার দেখাইয়া শিউর হইতে হইব, এরপর বাচ্চা ফালাইতে হইব। এই সারা তোর বাসনের উপায় নাই, বমি বন্ধকরণেরও উপায় নাই। সোয়াইবের নিশানা বুঝি আমি উপরে ফেলবো ভাবি? তয় কি করবি? শুয়েবের লগে সংসার না করতে পারলে তার নিশানা দিয়া কি করবি? কেমনে পালবি? ভাবি গো, সমাজ বড় কঠিন, বড়ই নিষ্ঠুর। এই নিষ্ঠুর সমাজে নিজের অস্তিত্ব নিয়ে টিকা থাকতে হইলে নিজেরও নিষ্ঠুর হইতে হয়। নিজে ভালো থাকলে বাপের নাম,
এটা হাড়ে হাড়ে টের পাইছি সংসার জগতে আইসা। আচ্ছা ভাবি, তাই হোক, ব্যবস্থা করো। তুমি আমার ধর্মের বোন। তুমি ছাড়া আমার এই কলঙ্কের কথা কেউ কোনোদিনও না জানে। শোয়েবের জানা দরকার, পত্র দিয়া জানামু। ভিখারির মতো অনুনয় করে বলল আদুরি। রানী বলল, তুই ভাবিস না, আমি বাচ্চা ফালানোর বন্দোবস্ত করতাছি, তবে আমারও তোর একটা সাহায্য করা লাগবো। কি কও ভাবি? এখন না, সময় হোক, তোর বিয়া চুকায়া যাক, তারপর। তারপরের দিনই রানী শাশুড়ির কাছে যৌক্তিক কিছু বলে আদুরিকে নিয়ে সদরে গাইনি চিকিৎসকের কাছে যায়। পরীক্ষা করে দেখে আদুরি কনসেপ্ট করেছে। রানী সব খুলে বলে ডাক্তারকে, তারপর টাকা দিয়ে বাচ্চা ওয়াশ করে ফেলে দেয়। ডাক্তার জানায় কিছুই হয় না এখনো, রক্তের চাকা একটা, মাত্র 3 সপ্তাহ চলছে। আদুরিকে ব্যথার ট্যাবলেট দেয়। আদুরি 3 দিনের মাথায় সুস্থ হয়ে ওঠে। ঘরের কেউই কিছু বুঝলো না, কারণ আদুরির আর বমি হলো না। সবাই ধরে নিল বিয়ের সময় ঘনিয়ে এলো, তাই আদুরি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে বলে কিছুটা দুর্বল হয়ে গিয়েছে। এদিকে 1 মাসব্যাপী শিখার এসএসসি পরীক্ষা চলল। পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য মাসব্যাপী একটা রিক্সা কন্ট্যাক্ট করে দিল তার মা। শিখা ও তার আরেকটা ক্লাসমেট মেয়ে একই রিক্সায় যাওয়া আসা করতো। সেও তাদের মধুপুর গ্রামেরই মেয়ে। মূল পরীক্ষা শেষ, রিক্সার চুক্তির নির্ধারিত সময়ও শেষ। শিখার প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছে। বিভাগ ভিন্ন হওয়ার ফলে তখন শিখার একাই যেতে হতো। একদিন শিখা কেন্দ্র থেকে পরীক্ষা শেষ করে বের হলো। কেন্দ্রের বিশাল সবুজ মাঠ পেরিয়ে মূল সড়কের পাশে গিয়ে দাঁড়ালো। বাড়িতে যাওয়ার জন্য রিক্সা দরদাম করছে। তখন কোথা হতে যেন সীমান্ত উল্কার বেগে তার সম্মুখপানে এসে উপস্থিত হলো। শিখা হকচকিয়ে গেল, তবুও সে সীমান্তকে না দেখার ভান করে সামনের দিকে হাঁটতে লাগলো। সীমান্তকে তার ভালো লাগে না। সীমান্ত কেবল নামেই সুন্দর, কাজে নয়। খুব যুৎকিঞ্চিত হলেও সীমান্ত তার সঙ্গে অশালীন ফাজলামো করার চেষ্টা করেছে। শেষের দিনেরটা তা বিশ্রী বিষয় করে ফেলল। সীমান্ত শিখাকে আন্তরিকতাপূর্ণ গলায় ডেকে ওঠে, ভাবি একটু শোনো, দাঁড়াও, আমার কথা আছে। শিখা চরণ গতি মন্থর করল। যত যাই হোক, তার শ্বশুর বাড়ির ঘনিষ্ঠজন সীমান্ত, তাদের একমাত্র বোনের ঘরের একমাত্র ভাগিনা। ভালো আছি, আপনি এখানে কি করেন? ভালোই। বলেন, কি বলবেন? সীমান্তর কণ্ঠে অসহায়ত্ব ফুটে উঠল। বলল, শিখা চকিতে চাইল সীমান্তর মুখের দিকে। কুসুমকে সে চিনে। জিজ্ঞাসু চোখে সীমান্তের পানে ফের চায়। বলতে বলতে সীমান্ত আপ্লুত হয়ে যায়। 2 হাত জোর করে শিখার সামনে ধরে। শিখা অবাক হয়ে যায় কুসুমের প্রতি সীমান্তর অনুভূতি দেখে। সে সীমান্তকে বলে, আপনি এখন যান, আমি কুসুমেরে আপনার বিষয়ে নেগেটিভ কিছু কমু না। সীমান্ত অত্যন্ত খুশি হয় শিখার উপরে। কৃতজ্ঞতার চোখে তাকায় শিখার দিকে। পরক্ষণে তার পরনের নীল সাদা চেকের লুঙ্গিটার এক অংশ কয়েক আঙ্গুলের ডগা দিয়ে একটু উপরে তুলে নেয়। এই লুঙ্গি মার্কেটে তখন ট্রেন্ডি। গ্রামের পড়ালেখা করা যুবক ছেলেদের হাল ফ্যাশন এই লুঙ্গিও এভাবে হাঁটা। স্কুল কলেজ পড়ুয়া মেয়েরা এমন ছেলেদের উপর ক্রাশ খেত রীতিমতো। লুঙ্গি ধরে লম্বা লম্বা পায়ে হেঁটে চলে যায় সীমান্ত। শিখা আশ্চর্যের চূড়ান্ত সীমায় পৌঁছে যায়। বলল মনে মনে, তলে তলে কুসুম এতদূর সাইকেল চালাইয়া চইলা গেল, আমি কিছুই কইতে পারুম না। সীমান্তর পরীক্ষা নিমু, আমি যাচাই করতে হইব সেই কি আসলেই অন্তর দিয়া কুসুমরে ভালোবাসে। তার পরেরটা পরে দেখা যাইব। শিখা কুসুমকে ভুল বোঝে না। সে জানে ভালোবাসার আরেক নাম আবেগ, পাগলামি। প্রেমিক যা শিখিয়ে দিবে তাতেই মস্তিষ্ক সায় দিবে। জগতের বাকি সব মিথ্যা ভ্রম, কেবল ভালোবাসাই সত্যি। মনের মানুষটা সত্যি। পরের দিন কেন্দ্রে দেখা হলেও শিখা কুসুমকে কিছুই বলে না। সে অপেক্ষা করে দেখতে চায় কুসুম কবে কিভাবে তাকে শোনায় তার হৃদয়ের গল্প। তালুকদার পরিবারের একমাত্র মেয়ের বিয়ে কৃষ্ণনগর গ্রামের সওদাগর বাড়ির তালেব সওদাগরের একমাত্র পুত্র মেরাজ সওদাগরের সঙ্গে। সেই তালুকদার বাড়িতে সাজ সাজ রব। শহর হতে চলে এলো জয়নুল তালুকদারের 3 পুত্র। বাড়ি ভর্তি অতিথিদের সমাগম। নিকটাত্মীয়দের নিকটাত্মীয় বাদ যায়নি দাওয়াত পেতে ও আস। তালুকদার নিজে হলুদের 2 দিন আগের এক বিকেলে মধুপুর গ্রামে চলে গেল। নুরিকে দাওয়াত দিল, আলোর পরিবার সহ। ছোট পুত্রবধূ শিখাকে সঙ্গে করে নিয়ে এলো। শিখা শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ি, ফুপু শাশুড়ি, চাচি শাশুড়ি, নানি শাশুড়িকে পা ছুঁয়ে সালাম দিল। বাকি সবার সঙ্গে নিজে থেকে যেচে যেচে গিয়ে কথা বলল। সুফিয়া বিবি তাকে দেখে তাচ্ছিল্য ভরা কণ্ঠে শুধালো, আইসিনি মাস্টানি পাশ কইরা জমিদারের বেটি? রানী ভাব মিশ্রিত কণ্ঠে বলল, হইছে, যাও যাও, তোমার ইজ্জতের লাইগা রানী কান্দে না, এমনিতেও রানীর গুরুত্ব তোমার অনেক উপরে। সুমনা শাড়ির আঁচলে চাবির গোছা বাঁধতে বাঁধতে বলে উঠল। ডলি বলে উঠল, আইসে এখন ভালো ভালো বিয়ার খাউন খাইতে, ফকিরনি। যতই পড়াশোনা করো
তালুকদারের ঘরে তোমার আগে আমি এসি, কদর আমার নিচেই তোমার, বুঝলা? আদুরিও তাকে দেখে নাক সিটকালো, বলল, হয়েছে, যাও। আমার বিয়ে বইলা এত ভাব নেওয়ার কিছুই নাই আমার লগে। সওদাগর বাড়ির একমাত্র বউ হতে যাইতেছি, বুঝছ? ফুপু শাশুড়ি জাহানারা উচ্চ গলায় বলে উঠল, কই থেকে আইলা তুমি? ব্যারিস্টারি পাশ কইরা ঘরের কামে হাত লাগাও বান্দিগো লগে। চাচা শ্বশুরকে সালাম দিতে গেলে সে মৃদু ধমকে উঠল শিখাকে। এক লহমায় 2 পা লুঙ্গির নিচে আড়াল করে ফেলল, বলল, আমার সামনে যেন তোমারে না দেখি। তুমি একটা ছোট জাতের মাইয়া, আমার পাস হওয়ার যোগ্যতাও তোমার নাই। শিখা নির্বাক হয়ে গেল। তার সঙ্গে সবার আচরণ ঠিক 6 মাস আগের মতোই রুক্ষ উপেক্ষিত। নিমিষেই শিখার বুক ভেঙে কান্না এলো। সে ঘরের বাইরে চলে গেল। রান্নাঘরের পেছনে বসে ফুপিয়ে কেঁদে উঠল। না চাইতেও তার মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, আম্মা গো, এরা খুব খারাপ। আম্মা তুমি না জ্ঞানী, বুদ্ধিমান, চালাক, তাহলে কেন এগো ঘরে বেডি করে চিনলা না আম্মা? এরা নিজেরা যত দুঃখ যন্ত্রণার মধ্যেই থাকুক না কেন, এদের মনের অহংকার টলে না আম্মা। এরা কোনো মানুষের ব্যবহার দেখেন, এরা কোনো মানুষের ব্যবহার দেয় না আমারে আম্মা। কীটপতঙ্গের মতন অবহেলা অনাদর কইরা আচরণ করছে, একজন তো সালামও নেয় না। এই ঘরে টিকন যাইব না আম্মা, আমি চইলা আসুম একেবারে। এর চাইতে আমার আলো আপাই অনেক ভালো আছে, শান্তিতে আছে, মায়া দয়া আছে। এরা প্রতি বাক্যে ইশারায় ইঙ্গিতে আমারে বোঝাই দেয় আমি গরিবের মাইয়া, ছোট লোক, নিচু, ফকির। রান্নাঘর থেকে শিখার কথাগুলো শুনতে পেল মতির মা। সে বের হয়ে গেল। রাজের বউ উইঠা আসো, মচকাইয়া গেলে তো তোমার চলবো না। শিখা হতভম্ব চোখে চায় মতির মায়ের দিকে। অশ্রু ভেজা কণ্ঠে বলে ওঠে, খালা আপনি? হ্যাঁ, আমি সব দেখছিও শুনছি। বিষয়গুলো এমন, তুমি যে তালুকদারের কাছে নালিশ করবা সেই সুযোগও নাই। তখন হ্যারা কইব, হ্যার কি পাতের ভাত কাইরা নিছি, পিন্দনের শাড়ি খুইরা নিছি, ঘর থেকে তাড়াই দিছি, কোনো দুর্ব্যবহার করছি? চোখ মোছো মা, পুকুরে গিয়া হাত মুখে পানি ছাপড়াইয়া মাইরা দাও। রাজ বাজার থেকে সন্ধ্যার পর এলো। শিখা এসেছে এ খবর সে আগেই পেয়েছে। শিখাকে একটু দেখার জন্য সে উন্মনা হয়ে আছে। এদিক সেদিক খুঁজে পড়ে দেখলো শিখা অন্ধকারে দাঁড়িয়ে আছে উঠানের এক কোণে। আমার প্রজাপতি, কেমন আছো? শিখা চমকালো, জবাব দিল না, মুখ ফুটে কিছু বলল না। আরক্ত চোখে রাজের মুখ পানে এক পলক চাইল। পরক্ষণে লাজরাঙা মুখটি অন্যদিকে ঘুরিয়ে নিল। রাজ বুঝে নিল তাকে দেখে শিখা আপ্লুত হয়ে গেল। রাজ এক আঙ্গুলের ডগা দিয়ে শিখার চোখের কোণ হতে এক ফোঁটা অশ্রু তুলে নিল ও বলল, অশ্রুটা মুছে ফেলো, বিরহের সময় কমিয়ে 1 বছর করে ফেলবো। রাজ দপদপ পায়ে চলে গেল অন্যদিকে সাহেবী ঢঙে। শিখার মনোবেদনা কিছুটা লাঘব হলো রাজের মুখখানি দেখে ও কথা শুনে। রাতে খেয়ে সবাই সবার মতো ঘুমিয়ে গেল। শিখা কোথাও ঘুমানোর জায়গা পেল না। বিয়ের পর ঘুমানো রুমটাই গেল, দেখলো সেখানে কয়েকটা মেয়ে ঘুমিয়ে আছে। মতির মাকে বলল, খালা আমি কই ঘুমামু? এ ঘরে জীবনের সাহস পাই না। হায়রে কিসমত তোমার, কত মানুষ ঘুমাইলো আর ঘরের বউ ঘুমানোর জায়গা নেই। আগা ছাড়েও মানুষ একটু দাম দেয়, আর এইটা তো মানুষ। তুমি আগে যেই রুমে ছিলা সেই রুমের খাটের এক চিপায় ঘুমায় যাও, কি করবা কও? শিখা খাটের এক পাশে জানালা বরাবর চাপাচাপি করে শুয়ে পড়ল। ক্লান্তিকর চোখে ঘুম নেমে এলো। শেষ রাতে শিখা তার বুকের উপর কোনো পুরুষের বলিষ্ঠ হাতের স্পর্শ টের পায়। শিখা প্রথমে ভাবলো রাস্তায় চিৎকার দিল না, আর ভয় পেল না পাশে আরো 3 জন ঘুমিয়ে আছে বলে। পরক্ষণে সেই হাত বাজেভাবে স্পর্শ দিতে লাগলো শিখার বুকের উপরে। শিখা মুরগি ধরা চোরের ন্যায় খপ করে সেই হাত ধরে ফেললো। হাতের একটা আংটি খুলে নিল নিজের হাতে, ছেড়ে দিল। হাতটি বাইরে চলে যায়। সে মাথা তুলে চাইল, কিন্তু জানালার বাইরে কাউকে দেখতে পেল না, শুধুই আবছায়া। পরের দিন সকালে শিখা আংটির মালিককে গোপনে খুঁজতে লাগলো। যখন আবিষ্কার করলো তাকে, তখন শিখা থরথর করে কাঁপতে লাগলো। পিতার বয়সী একজন মানুষের চরিত্র এত কদর্য, এত ভয়ানক। কে পুরুষ? সে কি আদৌ বেঁচে থাকবে নাকি খুন হবে? কে হবে সেই খুনি? শিখা, রাজ, জুবায়ের, বাদশা, আমেনা, নাকি এর বাইরেও অন্য কেউ? ঘটনার বাকি রাত শিখার ঘুম হলো না আর। একটা জগদ্দল পাথর যেন কেউ তার বুকের উপর চাপা দিয়ে রেখেছে। অব্যক্ত যন্ত্রণায় বিষিয়ে এলো মন। রাজের উপর জমল ঘোর অভিমান ও অনুযোগ। কেন সে
শিখা কোথায় কিভাবে ঘুমাবে খোঁজ নিল না। এই ভালোবাসা, এই তার প্রজাপতি, এই দায়িত্ব? কেবল মন ভুলানো কথা দিয়ে জীবন চলে? মানুষটা এসব জানে না। শিখা মনস্থির করলো রাজের সঙ্গে আর কথাই বলবে না। নিয়তি তার কপালে যা রাখছে তাই হবে। এই তালুকদার বাড়িতে আজ অবধি তার কোনো সুখকর অভিজ্ঞতা হলো না। যতটুকু অভিজ্ঞতা সঞ্চয় হলো সবই তিক্তকর, লাঞ্ছনার, হেনস্তার। শিখা আক্ষেপে শ্বাস ছাড়ে। সকালে উঠে কলতলায় চলে যায়, অজু করে নেয়। এসে রুমের নিচে মেঝেতে তার একটা শাড়ি বিছিয়ে ফজরের নামাজ আদায় করে। স্রষ্টার কাছে তার শরীর ও মনের হেফাজত প্রার্থনা করে অশ্রু বিসর্জন দেয়। তারপর আংটিটাকে লুকিয়ে মুঠোবন্দি করে বেরিয়ে যায়। এত বিদঘুটে বিষয় দোকান করা যাবে না। রাতের গোপন চোরকে গোপনেই ধরতে হবে। এই বাড়িতে সে ভরসার মানুষ একজনই পেয়েছে, তিনি মতির মা, তার প্রাণের জামিলা খালা। মতির মা কাপড়ের আঁচল দিয়ে নাক মুখ বেঁধে রান্নাঘরে ত্রিমুখী মাটির চুলা থেকে ছাই তুলছে। এখন ঘর ভর্তি অতিথি। বেলায় বেলায় হাড়ি হাড়ি রান্না হয়, তাই ছাইও তুলতে হচ্ছে দুবেলায়, নয়তো চুলায় আগুন দিতে অসুবিধা। শিখাকে দেখে ইশারায় বলল, সরো মাইয়া, গা ভইরা যাইব ছাই উইরাজ গিয়া। শিখা একটু চেপে দাঁড়ায় দরজা থেকে। মতির মা টিনের গামলা ভর্তি ছাই বাইরে নিয়ে একটা পরিত্যক্ত স্থানে ফেলে দেয়। হাত ধুয়ে দাঁড়ায়। শিখাকে নিয়ে অদূরে নীরব স্থানে যায়। ঘরের সবাই ঘুমে বিভোর, কেউই উঠেনি এখনো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।